বুঝতে পারলাম, কারণ ওটা নড়ছিল। বড় যতই হোক আকারে, ওই ভাল্লুকগুলো খুব দ্রুত নড়তে পারে। বুঝে গেলাম প্রথম গুলিতেই কাজ সারতে হবে, কিন্তু ওটা সোজা দূরে চলে যাচ্ছে। লাফ দিয়ে ওটার লেজ চেপে ধরলাম আমি, তারপর গুলি করে দিলাম। বুঝলে রাষ্টি, ভাল্লুকের বাচ্চা লেজে আমাকে নিয়ে এত দ্রুত ঘুরল যে গুলিটা ওর বুক ফুটো করে দরজায় লাগলো, ঠিক আমার মাথার উপরে। হ্যাঁ স্যার, ঠিক মাথার উপরে। এখনও আমি জানি না ইচ্ছে করেই ওটা আমাকে মারতে চেয়েছিল নাকি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। চুল থেকে কাঠের কুচি পরিষ্কার করতে পুরো 3 ঘন্টা লেগেছিল আমার। রাষ্টি কড়া চোখে দেখলো হ্যাননকে। আমি সত্যি কথাই বলেছিলাম, ঘরঘরে গলায় জানালো। ফালতু গল্প ফাঁদিনি। সরলতার চোখ দুটো বড় বড় হয়ে গেল হাননের। রাষ্টি, আমাকে আমার সততায় নিশ্চয় সন্দেহ করছো না? হঠাৎ জল জল করে উঠল রাষ্টির চোখ। তুমি প্রথমে বলেছিলে বুরুষ ওটাকে গুলি করেছিল, এখন বলছো তুমি? ঠিক, সায় দিল হ্যানন। ব্রুসই মেরেছিল ওটাকে। আমার গুলিতে ফুটো হয়ে গিয়েছিল ওটা। হাই তুলল কাউবয়। ঘটনা হচ্ছে ওই ভাল্লুকের কারণে সে বছর সারাটা শীতকাল মাংস আর মধুর অভাব হয়নি আমাদের। মধু? ভুরু কোচকালো রাষ্টি। ও যেখানে মানুষ হয়েছে সেখানে গল্প বলিয়ের অভাব নেই, কিন্তু এই মধুর ব্যাপারটা দেখা যাচ্ছে নতুন দিকে হাননের কাহিনীর মোড় ঘোরাচ্ছে। মধু, খুলে বলো দেখি। হ্যাঁ মধু, আমি গুলি করেছিলাম স্পেন্সার 56 দিয়ে, বুঝলে? জানো নিশ্চয় কত বড় গর্ত করে 56 ক্যালিবারের বুলেট। ওই গর্তটা এত বড় হয়েছিল যে একদল মৌমাছি ওখানে বাসা বাঁধে। তারপর বুরুষ যখন শেষ পর্যন্ত ভাল্লুকটাকে মারতে পারল, দেখা গেল গর্ত ভরে আছে মধুতে। হাসল বেনন। রাষ্টি ভুরু কুচকে বলল, হিরাম বাগলের সঙ্গে তোমার দেখা হোক, এটাই চাই। পারলে ওকে শুনেও তোমার কাহিনী। ওর স্টকেও কিছু আছে, শুনলে থমকে যাবে। একদিন ভাল্লুকটা সম্বন্ধে সব ঘটনা খুলে বলবো, বলল হ্যানন। সে এক দীর্ঘ কাহিনী। হঠাৎ ঘোড়া থামালো বেনন। যেখানে ও এখন আছে সেখান থেকে ক্লিপের উপর দিয়ে ডার্ক ফ্ল্যাট উপত্যকা দেখা যাচ্ছে। অনেক নিচে ধূসর সবুজের মাঝে ছড়ানো ছিটানো প্রচুর ছোট ছোট ফোঁটা। ওই যে গরু, তৃপ্তির সঙ্গে বলল বেনন। আমার ধারণা ওগুলোই চোরাই মাল। রিমের কিনারায় ঘুরে এলো ওদের দৃষ্টি। নামার কোনো পথ দেখতে পেল না। রাইড করতে থাকি, কাজ ঝাঁকিয়ে বলল রাষ্টি। আশা করি সামনে কোথাও নামার পথ থাকবে। নট করল বেনন। এগোলো ওরা। 1 মাইল যাওয়ার আগেই ঢালু হয়ে নিচে নামলো টেইল। একটা ডোবার ভেতর দিয়ে এগোলো, তারপর দ্রুত নামতে শুরু করলো নিচে। ওই দেখো, হঠাৎ উত্তেজিত স্বরে বলল হ্যানন। এটাই। যে টেইলটা ওরা অনুসরণ করে আসছে সেটা কয়েকশো ফুট নিচে একটা ক্যানিয়নের মেঝেতে নেমেছে। পূব থেকে আরেকটা টেইল যোগ দিয়েছে ওদেরটার সঙ্গে। এতটা দূর থেকে ওরা দেখতে পেল সম্প্রতি টেইলটা ব্যবহার করা হয়েছে। ঘাসগুলো এমনভাবে দুমড়ে মুচড়ে আছে যার একটাই মানে হতে পারে গরুর বড় একটা পাল গেছে এদিক দিয়ে বেশিক্ষণ হয়নি। ক্যানিয়নের মেঝে নামতে প্রায় 1 ঘন্টা লেগে গেল ওদের। এখন আর সন্দেহের অবকাশ নেই। পরিষ্কার দেখা যাচ্ছে খুরের চিহ্ন। বিরাট এক পাল গরু এদিক দিয়ে গেছে, এসেছিল পূবের ঢাল পেরিয়ে। আর কোনো সন্দেহ নেই, বলল রাষ্টি। পিন্টো ক্রিক এখান থেকে উত্তর পূবে। ইয়েলো রকের ভেতর দিয়ে গরু নিয়ে এসেছে এখানে। এটাই প্রথম পাল নয়, বলল বেনন। প্রচুর ট্র্যাক দেখা যাচ্ছে। আগেও বেশ কয়েক পাল গরু গেছে এখান দিয়ে। এবার সাবধানে পথ চলতে হবে, বলল হ্যানন। গলা নিচু হয়ে গেছে।
আউটলরা যে কোনো জায়গায় থাকতে পারে। অস্ত্রগুলো পরীক্ষা করে দেখলো বেনন। 6 গান দুটোর সিলিন্ডারে পুরো 6টা গুলি আছে দেখে নিল। স্যাডলে আড়াআড়িভাবে উইনচেস্টার রাইফেলটা রাখলো রাষ্ট্রী আর হ্যানন। এবার এগোলো ওরা। ধীরে সুস্থে যাচ্ছে, যেন বেড়াতে বেরিয়েছে বিকালে। ক্যানিয়নের মেঝে ছায়াময়, বিশেষ করে দু দেয়ালের কাছে সামান্যতম বাতাসও বইছে না। গরম বদ্ধ গরম বদ্ধ থম খাওয়া একটা জায়গা। মুখের ভেতরটা শুকনো ঠেকলো বেননের। ডানে বামে তীক্ষ্ণ চোখে দেখে নিল। প্রতিটা পাথর লুকানোর মতো জায়গা, খাজ ভাজ কিছুই নজর এড়াচ্ছে না। উপত্যকা আর কত দূরে জিজ্ঞেস করলো রাষ্ট্রী। 5 মাইল, জবাব দিল হ্যানন। একটু কম বেশি হতে পারে। আজ রাতে এখান থেকে ফিরতে পারবো মনে করো? বেননের দিকে তাকালো রাষ্ট্রী। যত তর্কই করুক আর ঠাট্টা, ও জানে এসব পরিস্থিতিতে বেননের বিচার বিবেচনা সাধারণত ভুল হয় না। এমন কোনো বিপদে আজও সে বেননকে জড়াতে দেখেনি যে বিপদ থেকে ও নিজেকে উদ্ধার করতে পারেনি। স্বীকার না করলেও একথা মনে মনে না মেনে উপায় নেই যে বেননের বিবেচনার উপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ। না, একটু ভেবে জবাব দিল বেনন। রাতের আধারে বেরিয়ে না গেলে পারবো না। আমরা বরং আজ রাতে এই ক্যানিয়নেই ক্যাম্প করব। এই ক্যানিয়নের কথা আগেও শুনেছি, বলল হ্যানন। ওখানে দুটো শাখা ক্যানিয়ন আছে, কাছেই হবে ওগুলো। উত্তরেরটায় থাকতে পারি আমরা। ওটা শেষের দিকে গিয়ে মূল ক্যানিয়নের সঙ্গে মিলিত হয়েছে। ওখানে চোখের আড়ালে থাকা যাবে। যদি আমাদের অনুসরণ করা হয়? জিজ্ঞেস করলো রাষ্ট্রী। আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। বন্ধুর দিকে তাকালো। যা ভাবছো তা হতেও পারে। এতক্ষণে রাসলাররা জানে তাদের কয়েকজনের সঙ্গে এগেটে আমার ঝামেলা হয়েছে। শিলনোড়া ভিক্টর নিশ্চয় মুখ বন্ধ রাখেনি। জরুরি প্রসঙ্গেই থাকলো রাষ্ট্রী। তার মানেই বিপদের সম্ভাবনা। ওরা বুঝে নেবে এটা তোমাকে শেষ করবার উপযুক্ত জায়গা। এদিকে আসে না কেউ। গত কয়েক বছরেও রাসলাররা ছাড়া কেউ এসেছে কিনা সন্দেহ। ওই যে, বলে উঠল জিম হ্যানন। শাখা ক্যানিয়ন। জমিটা ওরা পরখ করে দেখল। রাত নামতে যদিও আরও ঘন্টাখানেক বাকি, তবুও পাহাড়ি খাদের ভেতরে নেমেছে গাঢ় ছায়া। তবুও দেখতে খুব একটা অসুবিধে হচ্ছে না। শাখা ক্যানিয়নের দুটোর কোনোটাতেই যাতায়াতের কোনো চিহ্ন নেই। 1 মাইল পরে শাখা ক্যানিয়ন আরেকটা শাখা ক্যানিয়নের সঙ্গে মিশেছে। বাম দিকে বাঁক নিয়ে সেটা ধরে এগিয়ে চলল ওরা। দুপাশের দেয়াল উঁচু হচ্ছে ক্রমেই, সেই সঙ্গে চেপে আসছে দুদিক থেকে। এদিকটা বেশ শীতল। দেয়াল থেকে যেখানে একটা পাথর চাতালের মতো বেরিয়ে এসেছে, ওখানে ঘোড়া থামিয়ে নামলো বেনন। হঠাৎ বুঝতে পারল কতটা ক্লান্ত। মনে হলো দিনের পর দিন বিরতি না দিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে। শরীর যেন ভেঙে পড়তে চাইছে। মাটিতে নেমে একটু টলে উঠল রাষ্ট্রী। স্যাডল বিডল খুলে ঘোড়াগুলোকে বেঁধে ফেলল ওরা। ঘাসের কোনো অভাব নেই ছায়াময় ক্যানিয়নে। ওগুলোর খাবারের অসুবিধে হবে না। শুকনো কাঠ জোগাড় করল বেনন। খাবারের থলে হাতড়াচ্ছে হ্যানন। বিরস মুখে বলল, কফি প্রায় শেষ। 1 টুকরো করে রুটি হবে, আর আছে একটা সেজ মুরগি, ব্যাস চলে যাবে। বিড়বিড় করল রাষ্ট্রী। 13। বারান্দায় দাঁড়িয়ে আছে লরা বুশ। পশ্চিমের পাহাড়ের উপর দিয়ে সূর্যের শেষ রশ্মি অদৃশ্য হতে দেখছে। ব্যাংক হাউসে দরাম করে বন্ধ হলো একটা দরজা। চোখ ফিরিয়ে লরা দেখল ওর দিকে এগিয়ে আসছে বানি রেমন্ড। গম্ভীর তার চেহারা। কিছু জানা যাচ্ছে না, নিচু গলায় বলল কাউবয়। কিচ্ছু না। কোনো একটা খবর পেলে স্বস্তি পেতাম হয়তো। ঠিক বলেছ। একটু দ্বিধা করল রেমন্ড। তারপর হ্যাট পেছনে সরিয়ে বলল, কাল রাতে একজন অতিথি এসেছিল দেখলাম। হ্যাঁ, লেনি আর্থার। খুব ভালো ব্যবহার করে গেল। তাই করে সব সময়।
ওর গলার স্বরেই বিরূপ মনোভাব বোঝা গেল। এখন মনে হচ্ছে ওর ব্যাপারে ভুল ভেবেছিলাম আমি বানি। খুবই ভদ্রলোক লেনি আত্মার। কথায় কথায় বলল, কোনো রকমের সাহায্য লাগলে যেন তাকে বলতে দ্বিধা না করি। তামাক চিবানো বন্ধ করে থুতু ফেলল রেমন্ড। তারপর বলল, ম্যাম, ওর চালাকিতে ভুল করো না। লোকটাকে বিশ্বাস করা যায় না। কেন? ভুরু উঁচু করল লরা। আর্থার বলেছে দরকারে সে আমাদের গরুর পাল পাহারার ব্যবস্থা করবে। কয়েকজন কাউবয়কে পাঠিয়ে দেবে চোখ রাখবার জন্য। তারপরও যদি আমাদের গরু চুরি যায় তাহলে নিজের গরু দিয়ে ক্ষতি পুষিয়ে দেবে। এ কথা বলেছে? অবাক হলো বানি রেমন্ড। আমি লোকটাকে এক ফোঁটা বিশ্বাস করি না। চুপ করে থাকলো লরা, কিন্তু ভেতরে ভেতরে বিরক্ত বোধ করছে। যে যাই বলুক, লেনি আর্থারের বিরুদ্ধে খারাপ কোনো কাজের কোনো প্রমাণ তো নেই। সামান্য সন্দেহ, ব্যাস। টেইলের দিকে নজর চলে গেল ওর। আজ রাতে আবার আসবে বলেছে লেনি আর্থার। হয়তো রকবেননের কোনো খবর পাওয়া যাবে তার কাছে। বাড়ির ভেতর থেকে বাবার গলা শুনতে পেল লরা। তাকে ডাকছে। কেমন আছে ও? জিজ্ঞেস করলো রেমন্ড। আগের চেয়ে ভালো। এখন ভাবছে ঘুরে ফিরে বেড়ানোর অবস্থায় চলে এসেছে। বিছানায় শুয়ে থাকবার আর প্রয়োজন নেই। আগে কখনো বাবা অসুস্থ হতো না, তুমি তো জানোই। সেজন্য অসুস্থ থাকবার চিন্তাটা সহ্যই করতে পারে না। টেইলে ঘোড়ার খুরের আওয়াজ এগিয়ে আসছে। চট করে ঘুরে তাকালো রেমন্ড। অস্ত্রের কাছে চলে গেছে হাত। মাথা নাড়ল লরা। চিন্তার কিছু নেই, লেনি আর্থার আসছে। আড়ষ্ট হয়ে গেল রেমন্ড। মুখটা গম্ভীর। তিক্ত স্বরে বলল, আমার ধারণা লোকটা আশায় বহু দুশ্চিন্তা করবার কারণ আছে। ইসরায়েলে ঘোড়া বেঁধে নামলো আর্থার। কেমন আছো লরা? আবার তোমাকে দেখতে পেয়ে মনটা ভালো লাগছে। ভদ্রতার জন্য ধন্যবাদ লেনি। চলো ভেতরে। 1 মিনিট। প্রায় কড়া স্বরেই প্রতিবাদ করে বসলো আর্থার। পরক্ষণেই গলার স্বর নরম করলো। আমরা কি একটু হাঁটতে যেতে পারি না? গরম পড়েছে বেশ। তাছাড়া হাঁটতে হাঁটতে কথা বলতেও ভালো লাগবে। বাবা আমাকে ডাকছে লেনি। এখন যেতে পারবো না। চেহারা থেকে বিরক্তি লুকিয়ে হ্যাট খুলে হাতে নিল আর্থার। লরার পিছু নিয়ে বাড়িতে ঢুকলো। তাড়াহুড়োর কিছু নেই, প্রবোধ দিল নিজেকে। জিলিম হাওয়ার্ড বেননের ব্যবস্থা করবে। তারপরও নিজে প্রচুর সময় পাবে এদিকটা গুছিয়ে নিতে। জাট পুরুষ ওর পথে বাধা হয়ে না দাঁড়ালেই ভালো করবে। নইলে তাকে সরিয়ে দেওয়া কোনো বড় সমস্যা নয়। পরিকল্পনার এই হঠাৎ পরিবর্তন খারাপ ফল আনবে না। চলে, এমন কোনো কারণ নেই যে বিয়ে করাটা উচিত হবে না। আর লরার চেয়ে সুন্দরী পাওয়া যাবে কোথায় আশেপাশের কয়েকশো মাইলের ভেতরে? তাছাড়া বিরাট একটা রাঞ্চ আছে ওর, অন্তত থাকবে ওর বাবা মারা গেলে। বক্সফোরে রাষ্ট্রি ফেরিস আর জিম হ্যানন গোলাগুলি শুরু করবার পরে বিরাট একটা পরিবর্তন এসেছে লেনি আর্থারের মনে। গোলাগুলিতে জড়িয়ে আহত হওয়া অথবা মারা যাওয়ার তুলনায় অনেক বেশি বুদ্ধিমান সে। খামোখা ঝুঁকি নেবে কেন সে, যখন সমস্ত কিছুই অন্য পথে আদায় করা যাবে? টপ গানম্যান ছিল সে, এখনও আছে। দরকারে সে দক্ষতা কাজেও আসবে। কিন্তু গানম্যান হয়ে সত্যিকার অর্থে কী লাভ করতে পারে লোকে? প্রত্যেকে তারা সস্তা নাম কুড়াতে ব্যস্ত নতুন গানম্যানদের লক্ষ্য হয়ে যায়। অবস্থাটা যা দাঁড়ায় তা মোটেই স্বস্তিকর নয়। ক্যালিফোর্নিয়ায় তার নিজের রাঞ্চ আছে, তাতে কি? 4 স্কোয়ারও তার হলে মন্দ হয় না, এবং মালিকানা অর্জন করা সহজেই সম্ভব। অন্তরে অনুভব করল আর্থার, লরা বুশ ওর সঙ্গ পছন্দই করবে। মোলায়েম কথার লোক সে। বুঝতে পারছে মেয়েটার ভেতরে এখনও সন্দেহ আর সতর্কতা পুরোপুরি দূর হয়নি। তবে এক বিকেলের বন্ধুত্বপূর্ণ কথা অনেকখানি কাজে দিয়েছে, অন্তত তাই তো মনে হচ্ছে। জাট পুরুষ ওর উপস্থিতি খুব একটা পছন্দ করেনি, তবে এ ব্যাপারে কোনো কথাও বলেনি। যথেষ্ট ভদ্রতাই দেখিয়েছে। ভেতরে ঢুকতেই মুখ তুলে তাকালো জাট পুরুষ। লোকটার চোখে শীতল দৃষ্টি ফুটে উঠতে দেখল আর্থার। তবু হাসলো পৌর। ভদ্রতার সঙ্গে সম্ভাষণ জানালো।
আজ কেমন বোধ করছো মিস্টার ব্রুস? ভাবলাম একবার তোমাদের দুজনকে দেখেই যাই। জানি আমি সত্যিকারের ভালো প্রতিবেশী কখনো হতে পারিনি, তবে প্রতিবেশীর দরকারে নিজেকে গুটিয়ে নেওয়া আমার স্বভাব নয়। ধন্যবাদ, মৃদু গলায় বলল জান। মেয়ের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো। বুঝতে পারছে না লরা কি পেয়েছে এই লোকটার ভেতরে। রকবেননের কোনো খবর শুনেছ? জিজ্ঞেস করলো লরা। চিন্তিত হয়ে পড়েছি আমরা। না। আরও কিছু বলবার আগে ভাবনা গুছিয়ে নিল আর্থার। কিছুই শুনিনি, তবে চিন্তিত হওয়া ঠিক নয় তোমাদের। আসলে সে এবং রাষ্ট্রী ফেরিস ভবঘুরে ছাড়া আর তো কিছু নয়। লড়াকু লোক দুজনই। স্বভাব দুটো মানুষের রক্তে মিশে যায়। ঘুরে বেড়ানো আর লড়াই ছাড়া থাকতে পারে না। শুনেছি রাষ্ট্রী ফেরি যে রাঞ্চে কাজ করত সেখানে সবাই নাকি গানম্যান ছিল। ঘাড়ের কাছে চুল দাঁড়িয়ে গেল জাট বুরুষের। রাসলার আর চোরদের জন্য ওরা জলজান্ত বিপদ। প্রায় খেকিয়েই উঠল। সবসময় ওরা আইনের পক্ষে কাজ করছে। সিরাক খুলল লেনি আর্থার। আমার চেয়ে ওদের তুমি ভালো চেনো। গলার স্বর আগের চেয়ে ঢের নরম করে বলল। তবে নিশ্চিত করে কেউ কি বলতে পারে ওরা সবসময় আইনের পক্ষে কাজ করছে? রকবেনন তো আউটল ছিল। অনেক লোক খুন হয়েছে তার হাতে। রাষ্ট্রীয় নিশ্চয় একই ধরনের লোক। অনেকেই বলে এ ধরনের খুনগুলো অপ্রয়োজনীয়। মোটেও নয়। উত্তেজনা প্রশমন করতে রীতিমতো কষ্ট হচ্ছে ব্রুসের। ন্যায্য কাজই করেছে ওরা। নিজেকে বাঁচানোর অধিকার সবারই আছে। আমি চাই না তুমি আমার এখানে এসে আমারই বন্ধুদের সম্বন্ধে যা তা কথা বলো। দুঃখিত, হয়তো সময়ের আগেই নিজের মতামত জানিয়েছি আমি। লড়ার দিকে চট করে তাকালো লেনি আর্থার। মেয়েটার চোখে মুহূর্তের জন্য খেলে যাওয়া দুশ্চিন্তার চিহ্ন পড়তে ভুল হলো না। বুঝতে পারল ঠিক পথেই এগোচ্ছে সে। এভাবে রকবেননকে পচাতে পারলে উদ্দেশ্য পূরণ সহজ হবে। রকবেনন আর রাষ্ট্রী ফেরিসের কাজকর্ম তার উদ্দেশ্য সম্বন্ধে সন্দেহ জাগিয়ে তুললে লোক দুটোকে বিনা ঝামেলায় সরানো যাবে। উর্বর জমিতে এ ধরনের সন্দেহের বীজ বপন করলে চারাগাছ বাড়তে থাকা স্বাভাবিক। জাট পুরুষকে প্রভাবিত করবার কোনো দরকার নেই, জানে আর্থার। লোকটার বন্ধুত্বপূর্ণ মনোভাব বেনন আর রাষ্ট্রী সম্বন্ধে খানিকটা কমলেই যথেষ্ট। আসলে প্রভাবিত করতে হবে লরাকে। যদিও সুদর্শন লোক নয় সে, কিন্তু এক ধরনের আকর্ষণ আছে তার, জানে আর্থার। লরা কথা বললে মনোযোগী চোতার মতো শোনে। চেহারায় থাকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার ভঙ্গি। রীতিমতো সম্মান দেখাচ্ছে সে মেয়েটাকে। কথায় যতটা না প্রশংসা করছে তার চেয়ে ঢের বেশি কাজে দেবে নীরব মনোযোগ। আর তার ভালো করেই জানে কখনো কখনো নীরবতায় বেশি কাজে দেয়। লরা কফি তৈরি করলো। কফির মগ হাতে আলাপ শুরু করলো আর্থার। অত্যন্ত কৌশলী সে। লরার ব্যক্তিগত পছন্দ অপছন্দের দিকে আলাপের মোড় ঘুরিয়ে দিয়েছে। গভীর মনোযোগে শুনছে, কখনো কখনো জোরালো সমর্থন দিচ্ছে। তারপর উপযুক্ত সময় যখন এলো নিজের কথা শুরু করলো সে। সভ্যতার বিস্তৃতি ঘটছে লরা, মানুষ বাড়ছে। বন্দুক আর ফাঁসির দড়ির আইনকে সভ্য মানুষের স্বার্থে পথ ছেড়ে সরে যেতেই হবে। বাড়ি দরকার আমাদের, স্কুল চার্চ দরকার, ওসব আমরা করতে পারবো। কিন্তু তার আগে পুরনো নিয়ম আঁকড়ে ধরে পড়ে থাকা লড়াকু লোকগুলোকে সরাতে হবে। উদাহরণ হিসেবে রকবেননের কথাই ধরো। আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে একসময় মানুষটা সে ভালো ছিল। কোনো সন্দেহ নেই যে অনেক ভালো কাজ করেছে সে। কিন্তু এখন সভ্য আইনের সময় এসেছে, নিয়ম শৃঙ্খলার সময় এসেছে। একবার মানুষ বেননের মতো জীবন ধারণে অভ্যস্ত হয়ে পড়লে তার পক্ষে আর সুস্থ জীবনে ফিরে আসা কঠিন। সত্যি বলতে কি, লোকটার প্রশংসা না করে পারি না আমি। কিন্তু ও আসলে অতীতের এক কিংবদন্তি। এমন এক সময়ের সাক্ষ্য দিচ্ছ যে সময় চলে গেছে। এলাকায় আমাদের শান্তি আনতে হবে লরা।
কথাগুলো শুনতে শুনতে বুকের ভেতরে দ্বিধার মেঘ ঘন হতে অনুভব করলো লরা। লেনি আর্থারের মতো একজন মানুষ কি করে রাসলারদের সঙ্গে নিজেকে জড়াবে? অস্ত্র আর খুন জখম ও ঘৃণা করে। কাজেই লেনি আর্থারের কথায় প্রভাবিত হয়ে পড়তে সময় লাগলো না ওর। কয়েকবার এর মধ্যেই লুকিয়ে আর্থারকে দেখেছে ও। মানুষটার ভেতরে কি যেন আছে, যে কারণে মনের ভেতর থেকে অস্বস্তি বোধ দূর হয় না। তবে নিজেকে বলতে বাধ্য হলো ওর মনোভাবটা অযৌক্তিক। প্রত্যেকটা মানুষেরই একটা সুযোগ পাবার অধিকার আছে। রক বেলন সম্বন্ধে খারাপ কোনো কিছু আমি কখনো বিশ্বাস করব না, বলল লরা। অনেক দিন থেকে ওকে চিনি, জানি কত ভালো সব কাজ করেছে ও। নিশ্চয় ভালো কাজ করেছে, নিজের ধারায় ভালো একজন মানুষও। কিন্তু মিশরীর জেসি জেমস ডাকাতও নাকি অনেক ভালো কাজ করেছে লোকে বলে। সেজন্য ব্যাংক ডাকাতির সময় এক স্কুল ছাত্রকে গুলি করে মারতে দ্বিধা করেনি সে। বাচ্চাটার হাতে বই ছিল, রাস্তা থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছিল বেচারা। বেননের বিরুদ্ধে অমন কোনো ঘটনা আমার জানা নেই, কিন্তু বন্দুকে ওর হাত চালু, বড় বেশি চালু। দ্বিধা না করে অস্ত্র ব্যবহার করে। এখনও এদিকের পাহাড়ে মানুষদের ধাওয়া করে বেড়াচ্ছে, গোলমালে জড়াচ্ছে নিজেকে। ওর ধারণা লোকগুলো গরু চোর, কিন্তু আসলেই কি তারা তাই? বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে লোকগুলো, নাকি আত্মরক্ষার চেষ্টা করলে গুলি করে তাদের মারবে বেনন? বারান্দায় বয়ে গেল এক ঝলক শীতল বাতাস। উঠে দাঁড়ালো লেনি আর্থার। সেরাটা তোমার প্রাপ্য লরা, যা খুশি হতে পারো তুমি। এ দেশে ক্ষমতাশালী ভদ্রলোকের পাশাপাশি চমৎকার ভদ্র মহিলারও প্রয়োজন আছে। ক্ষমতাশালী কঠোর অথচ ভদ্র লোক আমাদের দরকার লরা, যদি আমরা সত্যিই এ দেশটা মনের মতো করে গড়ে তুলতে চাই। অর্থাৎ চলে যাবার অনেকক্ষণ পরেও কানের ভেতরে লোকটার কথাগুলো ঘুরে ফিরে বাঁচতে শুনল লরা। অস্থির হয়ে পায়চারি করল ও রাঞ্চ হাউজের উঠানে। মাঝে মাঝে বারান্দায় বসে ভাবল, দুশ্চিন্তা হচ্ছে ওর। রক বেননকে মন থেকে মুছে ফেলতে পারছে না, তবে আগের মতো নিশ্চিন্ত নয় সে আর। এখন মনটা দুলছে দ্বিধাদ্বন্দ্বে। রক বেনন কোথায়? ওদের হারানো গরু উদ্ধার করতে কোথাও গেছে, এটাই ও জানে, এটাই শুনেছে। গরু কি খুঁজে পাবে? সেজন্য খুন হয়ে যাবে মানুষ? পশ্চিমে তাকালো আবার লরা। ওদিকে বেশি দূরে কখনো যায়নিও, তবে বাবা বহুবার বলেছে ওদিকে আছে পাহাড় আর রুক্ষ বুনো এলাকা। ওরকম বুনো একটা পাহাড়ি এলাকা আর মরুভূমিতে কিভাবে গরু খুঁজে বের করবে বেনন? বাড়িতে যখন ফিরল তখন ওর বাবা ঘুমিয়ে পড়েছে। দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে বাবাকে দেখল। গত কিছুদিন বাবার জন্য অত্যন্ত কষ্টকর ছিল। স্যারেলে বসে দিন কাটানো মানুষকে বাধ্য হয়ে বিছানায় পড়ে থাকতে হয়েছে, তবে সেরে উঠেছে অনেক। আবার ঘোড়ায় উঠতে পারবে শীঘ্রই। যতগুলো গরু চুরি হয়েছে বলে ও শুনেছে, তাতে ঘোড়ায় চেপে গরু দেখতে গেলে বাবা কেমন বোধ করবে তা ঈশ্বরই জানেন। বহু দূর থেকে গুলির মৃদু একটা আওয়াজ ভেসে এলো ওর কানে, তারপর আরেকটা, পরপর কয়েকটা। বারান্দায় বেরিয়ে এলো লরা। আওয়াজ লক্ষ্য করে উত্তর পূর্বে তাকালো। একটা কবজা ক্যাচকোচ করে উঠল। লরা দেখল ব্যাংক হাউসের দরজায় এসে দাঁড়িয়েছে বানি রেমন্ড। দূরবর্তী গোলাগুলির আওয়াজের দিকেই ওর লক্ষ্য। হঠাৎ ঘুরে দাঁড়ালো, ঢুকে গেল ব্যাংক হাউসের ভেতরে। কয়েক মুহূর্ত পরে বেরিয়ে এলো আবার। এখন ওর হাতে রাইফেল। কী ব্যাপার বানি? জিজ্ঞেস করলো লরা। কই যাচ্ছ? যাচ্ছি, হিংস্র শোনালো রেমন্ডের গলা। আরও গরু হারাচ্ছি আমরা, ওরা এখন গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি একা কি করতে পারবে বানি? তিক্ত স্বরে বলল রেমন্ড। চোরগুলোর অন্তত একটাকে জাহান্নামে পাঠাতে পারবো। যেও না বানি, আমরা এখানে একা, ভয় করছে আমার। দ্বিধায় পড়ে গেল রেমন্ড। উত্তর পূর্বে চাইল, কিন্তু দরজা থেকে আসা আলো আর নক্ষত্রের বিকিরণে লরার চেহারা
বড্ড ফ্যাকাশে আর বিমর্ষ দেখাচ্ছে। ঠিক আছে, ইচ্ছার বিরুদ্ধে বলল রেমন্ড, কিন্তু গরু হারাচ্ছি আমরা। পরদিন দুপুরে ওরা জানতে পারল কি ক্ষতি হয়ে গেছে। গোটা রেঞ্জ খালি করে নিয়ে গেছে চোরের দল। শুধু 4 স্কোয়ার নয়, 3 TL আর 4H এর গরুও গায়েব। রাতের কোনো এক সময় সুচতুর কৌশলে 3টে রাঞ্চ থেকে গরু চুরি করা হয়েছে। অন্তত 1000 গরু হবে। দিনের আলোয় ট্র্যাক খুঁজতে গিয়ে দেখা গেল নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে ঠিক আগের মতোই ট্র্যাক শেষ হয়ে গেছে। 14 ক্যাম্পের উপরে রিজ থেকে ডাক ফ্ল্যাটের চওড়া বিস্তার বিনকিউলার দিয়ে দেখল বেনন। অন্তত 600 গরু চড়তে দেখছে ও। তবে ঘাস যে পরিমাণ আছে তাতে বেশি দিন চলার কথা নয়। এটা অস্থায়ী একটা আশ্রয়। শীঘ্রই ওগুলোকে আসল আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে। দক্ষিণে সমতলটা চওড়া হয়ে বিস্তৃত একটা উপত্যকায় মিশেছে। ওদিকে দেখা যাচ্ছে কয়েকজন রাইডারকে অলস ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। দলছুট গরুগুলোকে পালের ভেতর ফিরিয়ে দিচ্ছে। উত্তরে সমতলটা সরু একটা চ্যানেলের ভেতর দিয়ে গেছে। বড়জোর 8 মাইল হবে চওড়ায়। ওই চ্যানেল দিয়েই গরু সরানো হবে। হ্যানন আর শার্ডোর মুখে যা শুনেছে তাতে উত্তরে কোথাও আছে সারপ্রাইজ ভ্যালি আর ক্যালিফোর্নিয়ার সীমান্ত। দীর্ঘ সময় নিয়ে চ্যানেলটা গভীর মনোযোগে দেখল বেনন। দুপাশে পাথুরে দেয়াল। বিনকিউলার চোখ থেকে নামিয়ে পরিস্থিতিটা বিচার করতে শুরু করলো। বুদ্ধিমান লোক কখনো অপ্রয়োজনীয় ঝুঁকি নেয় না। চিন্তাভাবনা না করে কাজ করবার অভ্যেস ছোটবেলাতেই ঝেড়ে ফেলেছে বেনন। গরুর এই পালটা উদ্ধার করাই যথেষ্ট নয়। আসলে জানা দরকার আগের গরুগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। চুরির পেছনে হাত আছে কাদের, তবে সেজন্য এই গরুগুলোকে নিয়ে যেতে দেওয়ারও কোনো মানে হয় না। এখন সমস্যা হচ্ছে কিভাবে গরুর পালের কিছুটা আটকে ফেলা যায়। বাকিটা অনুসরণ করবে ঠিক করেছে ও। কাছেই কোথাও হবে গরুগুলোর গন্তব্য, সেই রাঞ্চ। দূরের নীল ধোঁয়ার দিকে তাকিয়ে রাসলারদের ক্যাম্প খুঁজে বের করলো ও। চমকে গেল একদল অশ্বারোহীকে দেখে। লোকগুলো ঠিক একই ক্যানিয়ন দিয়ে ঢুকেছে গতকাল রাতে যেখান দিয়ে ঢুকেছিল ওরা। উপত্যকাটা ধরে এগিয়ে চলেছে লোকগুলো। বিনকিউলার দিয়ে দেখলো বেনন। ক্যাম্পের চেয়ে কাছে আছে আরোহীরা। লোকগুলোর চেহারা স্পষ্ট দেখা না গেলেও বুঝতে অসুবিধে হলো না প্রত্যেককে তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। এরা সম্ভবত চিলিম হাওয়ার্ডের সঙ্গের লোক। চোখ শুরু হয়ে গেল বেননের। দলের শেষের লোকটাকে চিলিম হাওয়ার্ড বলে মনে হচ্ছে। লোকটা নিঃসন্দেহে ওদের ট্র্যাক দেখেছে। শাখা ক্যানিয়নে মোড় নিয়েছে ওরা, সেটাও কি টের পেয়ে গেছে? ওখানটা পাথুরে, বালি নেই মোটেও। চিহ্ন পড়ার তো কথা নয়। লোকটা সম্ভবত ধারণা করবে ওরা উপত্যকার কোথাও আছে। কপালটা ভালো যে ওরা শাখা ক্যানিয়নে ঢুকেছিল, নইলে পেছন থেকে হামলা চালানোর সুযোগ পেত চিলিম হাওয়ার্ডরা। রাসলারদের সংখ্যা ওদের 3 গুণ। সরাসরি লড়াই করবার কথা ভুলে যেতে হবে। লড়তেই যদি হয় তাহলে লড়তে হবে আড়াল থেকে। পরিকল্পনা থাকতে হবে সরে পড়ার। তাছাড়া লড়াই রাসলারদের দেরি করিয়ে দেবে শুধু। নিয়তি পাল্টাবে না তাতে। চিলিম হাওয়ার্ডের বলের আগমনে পরিস্থিতিতে অনেক পরিবর্তন চলে এসেছে। এখন একটা কাজ করাই যুক্তিসঙ্গত হবে, গরুর পালকে এগিয়ে যেতে দেয়া এবং অনুসরণ করা। সূর্য উঠছে, তবে এখনও ওর পেছনে পাহাড়ের মাথা ছাড়িয়ে মুখ তোলেনি। যে পাথরটার উপরে ও শুয়ে আছে সেটা রাতের শীতলতা বেশিরভাগটাই খুইয়েছে। ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আকাশ। যাতে আলো প্রতিফলিত না করে সেজন্য বিনকিউলারের কাচের উপরে হাত রেখে আবার ক্যাম্পটা দেখল বেনন। 8 ঘন্টার মধ্যে রাইডাররা ক্যাম্পে পৌঁছে যাবে। ধরা যাক আরও 8 ঘন্টা যাবে কথোপকথন আর তর্ক বিতর্কে। তার মানে লোকগুলো রওনা হতে এখনও অন্তত পক্ষে 1 ঘন্টা দেরি আছে।
পাথরের উপর থেকে নেমে খারাপ পথ ধরে ক্যাম্পে আগুনের ধারে ফিরে এলো বেনন। ওকে দেখে হাসলো রাষ্টি। কাপটা শীঘ্রই জোগাড় করে ফেলো বেনন, গত 1 মাসে এত ভালো কফির স্বাদ পাইনি। এই যাত্রা এই শেষ কফি আমাদের, গম্ভীর চেহারায় বলল হানন। খাবারও শেষ। জোগাড় করে ফেলবো বলল বেনন। খাবারের কথাই ভাবছিলাম আমি। উপর থেকে কি দেখেছে খুলে বলল ও। এলাকার বর্ণনা আর কোন পথে গরু সরানো হতে পারে তাও জানালো। সিলিম হাওয়ার্ড এবং তার সঙ্গীদের কথাও বাদ গেল না। চ্যানেলে আমরা গরুর পাল থামাতে পারি বলল বেনন। সফল হওয়ার সম্ভাবনা আছে, তবে ওরা যদি গরু স্টাবিট করায় তাহলে শেষ পর্যন্ত পিছিয়ে যেতেই হবে। সেটাই করবে ওরা প্রয়োজনে। অনেক লোক আছে এখন ওদের। গরুর পাল দেখাশোনা করতে কয়েকজনকে রেখে বাকিদের নিয়ে আমাদের সঙ্গে গোলাগুলি করতে বাধা নেই কোনো। সেক্ষেত্রে আমরা কোনোভাবেই লাভবান হব না। খাবারের কি হবে জিজ্ঞেস করলো রাষ্টি। খাবার ছাড়া চলা যাবে না, সংক্ষেপে পরিকল্পনা জানালো বেনন। শুনতে রাষ্টি আর হ্যাননের মুখে হাসি ফুটে উঠল। তাড়াহুড়ো করে হালকা নাস্তা সেরে নিল ওরা। ক্যাম্প গুটিয়ে ঘোড়ায় উঠল। আগে আগে চলল বেনন। ফিরতি পথে মূল ক্যানিয়নের দিকে চলেছে। ওদিকে লাল রঙের উঁচু একটা সমতল ভূমি আছে বলল বেনন। সহজেই চেনা যাবে। ওটার পাশেই ক্যাম্প করেছে রাসলাররা। দক্ষিণে এগোচ্ছে ওরা। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে লাল রঙের অধিতাক্কা। ওরা যখন উল্টো দিকের ক্লিপের কাছে পৌঁছলো, রাষ্টি ততক্ষণে পেছনের ক্যাম্পটা বেনকিউলার দিয়ে দেখে ফেলেছে। দলবল রওনা হয়ে গেছে, খুশি খুশি গলায় বলল রাষ্টি। মাত্র একজন আছে, ক্যাম্প গোটাচ্ছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে। সামনেটা দেখে এলো হ্যানন। মনে হচ্ছে হরিণের চলবার একটা পথ পেয়ে গেছি, চলে এসো। খাড়া টেইল ধরে নামতে শুরু করলো ওরা। উপত্যকার দিকে চোখ। ধুলো দেখে বোঝা যাচ্ছে রাসলাররা ইতিমধ্যেই গরু সরাতে শুরু করে দিয়েছে। দক্ষিণে বাঁক নিল বেনন। তীক্ষ্ণ একটা বাঁক নেয়ার মাধ্যমে নিচু জমি বেছে বেছে এগিয়ে চলল। সমতলে করা ক্যাম্পের কাছে চলে আসছে ক্রমেই। ওয়াশ থেকে বের হয়ে ওরা দেখল রাঁধুনি তার পা ঘোড়ার স্টিরাপে তুলতে যাচ্ছে। লোকটা আর 50 গজ দূরেও নেই। নীরবতা বজায় রাখবার জন্য ঘোড়া হাঁটিয়ে এগোলো ওরা। নিঃশব্দে ভূতের মতো হাজির হলো লোকটার পেছনে। ছড়িয়ে পড়েছে। লোকটার পালাবার পথ নেই। ঠিক আছে, শান্ত নিচু গলায় 5 ফুট দূর থেকে বলল বেনন। মাথার উপর হাত তুলে দাঁড়াও দেখি লক্ষ্মীর ছেলের মতো। অস্ত্রের দিকে হাত বাড়ালে খুন হয়ে যাবে। হাতে ল্যাশো নিয়ে তৈরি হয়ে আছে হ্যানন। রাসলার ঘোড়াটা ঘুরিয়ে নিতে চেষ্টা করতেই ছুঁড়ে দিল ল্যাশো। বিস্ময়ের অস্ফুট একটা আওয়াজ করে অস্ত্রের দিকে হাত বাড়ালো লোকটা, কিন্তু গলায় এঁটে বসেছে দড়ির ফাঁস। ধপ করে ধুলোর ভেতরে পড়ল লোকটা। এক হাতে গলা আঁকড়ে, হাতে পাছা চেপে ধরে গুঙিয়ে উঠল। আর এক হাতে পাছা চেপে ধরে গুঙিয়ে উঠল। মাটিতে নেমে পড়েছে রাষ্টি। দৌড়ে লোকটার কাছে হাজির হয়ে গেল। 8 মিনিটের মধ্যে চমকিত আউটলকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে কোনো ঝামেলা হলো না। লোকটা পরাজিত হয়েছে বটে, কিন্তু মুখ থেমে নেই। তিক্ত স্বরে গাল বকে চলেছে। মাঝে মাঝেই বলছে খুন করে ফেলবো আমি। মাথা নাড়ল বেনন। কাউকে খুন করা তোমার ভাগ্যে নেই হে। রাষ্ট্রীয়কে ছায়ার মধ্যে নিয়ে রাখো। কাজ সেরে ফেরার পথে আমাদের যদি মনে থাকে তো ওকে নিয়ে যাব। না। লোকটার গলায় আতঙ্কের সুর ফুটে উঠল। চোখ বড় বড় হয়ে গেল। কি হবে যদি এই একটা পাহাড়ি সিংহ এসে হাজির হয়? প্যান্থার বা পাহাড়ি সিংহ তোমাকে বিরক্ত করবে না বলল বেনন। খাওয়ার ব্যাপারে ওদের রুচি আছে। রাষ্ট্রের দিকে ফিরল। ওর ক্যান্টিনটা নিয়ে নাও। হয়তো নিজেকে মুক্ত করতে পারবেও, তৃষ্ণাও মেটাতে পারবে, কিন্তু ক্যান্টিন সঙ্গে না থাকলে যেতে পারবে না কোথাও। মালামাল আর খাবার বহন করা খচ্চর দুটো নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল ওরা।
ওদের পেছনে ধীরে ধীরে মিলিয়ে গেল অভিশাপ, গালি এবং করুণা প্রার্থনা। পাহাড়ি এলাকায় ফিরে এসে নিজেদের মধ্যে খাবার ভাগ করে নিল ওরা। বাকি যা আছে তা থেকে নিল গোলাগুলি আর অনেকখানি তার। ওটার দিকে তাকিয়ে ভুরু কুচকালো হ্যানন। এটা কিসের জন্য? তুমি বোধহয় কখনো টেক্সাসে যাওনি হ্যানন, বলল বেনন। এটা বেইলিং ওয়্যার। ব্যান্ড বদল করতেও কাজে লাগে। রানিং আয়রনের চেয়ে ঢের বেশি কাজের। আকৃতি বদল করাও সোজা। এক মোচরের ব্যাপার। এত সুন্দরভাবে ব্যান্ড বদল করা যায় যে মেরে ফেলে জন্তুর চামড়ার ভেতর দিক না দেখলে বোঝার উপায় থাকে না। এখন বুঝতে পারছি আগে দেখা গরুগুলোর ব্যান্ডিংয়ের খুঁত চোখে পড়েনি কেন। এবার কি? জিজ্ঞেস করলো রাষ্ট্রী। রাস্তারা তো গরুর পাল নিয়ে সরু এলাকায় পৌঁছে গেছে এতক্ষণে। যেতে দাও, বলল বেনন। আমরা পেছনে যাব। রাঞ্চে কী অবস্থা সেটা জানতে পারলে স্বস্তি পেতাম, চিন্তিত স্বরে বলল রাষ্ট্রী। এদের কারো সঙ্গে লেনি আর্থারকে দেখিনি। তার দলেরও কেউ ছিল না। গ্রাট বা ক্যালেনকে দেখেছ বেনন? না। নিচে একটা ঢাল পেরিয়ে বহু সামনে গরুর ধুলো দেখতে পেল ওরা। সরু এলাকাটা পার হয়ে ধীরে সুস্থে সারপ্রাইজ ভ্যালির দিকে চলেছে রাসলাররা। কিছুক্ষণ ওদিকে চেয়ে থেকে সঙ্গীদের দিকে ফিরল বেনন। বলল, তিনজনই অনুসরণ করে কোনো লাভ নেই। আমি 4 স্কোয়ারে ফিরে যাব ভাবছি। তোমরা দুজন লেগে থাকো, দেখো কি ঘটে। হ্যানন, পরে তুমি রাঁধুনি আউটলকে পারলে শহরে নিয়ে গিয়ে মার্শালের হাতে তুলে দিও। ঠিকই বলেছ, সায় দিল রাষ্ট্রী। আমি গরু অনুসরণ করি, তোমরা যাও। চিন্তা করো না আমার জন্য। হ্যানন, কি বলো? একটু দ্বিধা করলো হ্যানন, তারপর হেসে বলল, বুঝতে পারছি লড়াইতে থাকবার সুযোগ হবে না আমার। তবে বলছো যখন যাব, আউটলকে টাস্কোটালে দিয়ে তারপর কি করব? তোমার বসের সঙ্গে যোগাযোগ করবে, তারপর চলে আসবে 4 স্কোয়ারে। আমি যদি ওখানে না থাকি তাহলে খবর রেখে যাব। চললাম তাহলে। হাত নেড়ে ঘোড়ার মুখ ফিরিয়ে নিল বেনন। নিজের পথে রওনা হয়ে গেল। দূরত্ব ছুটছে অ্যাপালুসা। শীঘ্রই ফেলে আসা টেইলে চলে এলো ও। একটানা পথ চলছে। মাঝে মধ্যে থামছে শুধু ঘোড়াটাকে সামান্য বিশ্রাম দেয়া আর ঘাস পানির ব্যবস্থা করবার জন্য। এখনও বহু দূরে যেতে হবে যতটা দ্রুত সম্ভব। রাত নামতে সোলদার মেডোর প্রান্তে পৌঁছে গেল ও। ওটা পার হয়ে পাথরের মাঝখানে একটা গর্ত মতো জায়গায় রাতের মতো ক্যাম্প করলো। হট স্প্রিংস আর বেশি দূরে নেই। একটা ঝর্ণা থেকে গরম পানি সংগ্রহ করে কফি আর রান্নার আয়োজন করলো। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল নিশ্চিন্তে। আকাশের হাজারো নক্ষত্রের আলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল এক সময়। ঘুমটা আচমকা ভাঙল। কী জন্য ভেঙেছে বুঝতে পারল না। রাত অনেক হয়েছে। বেশ কয়েক ঘন্টা ঘুমিয়েছে ও। বাতাস শীতল, প্রায় গায়ে কাপ ধরিয়ে দেওয়ার মতো। তারাগুলো উজ্জ্বল দেখাচ্ছে। গরম পানির ঝর্ণার ভেজা গন্ধ নাকে ভেসে আসছে, সেই সঙ্গে ঘাসের তাজা সুবাস। দীর্ঘক্ষণ চোখ খুলে চুপচাপ শুয়ে থাকলো বেনন। একসময় আকাশের পটভূমিতে ওর ঘোড়াটার মাথার আকৃতি দেখতে পেল। মাথা উঁচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে অ্যাপালুসা, কান খাড়া। রাতের আধারে উপত্যকার দিকে চেয়ে আছে। দ্রুত হাতে গান বেল্ট পরে নিল বেনন। উইনচেস্টারটা হাতে পেয়ে বুট পরতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই অস্ত্র হাতে পুরোপুরি তৈরি হয়ে গেল ও। বিড়ালের মতো নিঃশব্দ পায়ে এগিয়ে চলল ছোট্ট একটা ড্রয়ের দিকে। ড্রয়টা গেছে উপত্যকার ভেতরে। ড্রয়ের ভেতরে থামলো, চুপ করে অপেক্ষা করলো। অন্ধকারে তাকিয়ে আছে। সময় যেন অতি ধীরে পার হচ্ছে। কানে কিছু শুনতে পেল না, কোনো নড়াচড়াও চোখে পড়ল না। একটা ঝিঝি ডাকতে শুরু করলো। রাত জাগা বাজ পাখি তীক্ষ্ণ ডাক ছাড়ল। তারপর আওয়াজটা ভেসে এলো, গরুর ডাক। আড়ষ্ট হয়ে গেল বেনন। গরু এখানেও? এখন
অপেক্ষা করলো। এবার স্পষ্ট শুনতে পেল খুরের আওয়াজ। উপত্যকা ধরে এগিয়ে এদিকেই আসছে বিরাট এক পাল গরু। বিশ্বাস হতে চাইল না, কিন্তু নিজের কানকে অবিশ্বাস করবারও কোনো উপায় নেই। রাস্ট্রাররা কি তাহলে আবারও আঘাত এনেছে? কিন্তু হাওয়ার্ডরা অন্তত তাদের দুজন ইতিমধ্যেই চলে গেছে পশ্চিমে। এখন এই রাতের বেলা গরু সরানোর একটাই মানে, ওগুলো চোরাই গরু। তার মানে লেনি আর্থারের নিজের লোকেরা এটা নিয়ে চলেছে। এই প্রমাণই তো দরকার। লেনি আর্থারও সঙ্গে থাকলে সাফল্যের 16 কলা পূর্ণ হয়। দ্রুত ঘুরে দাঁড়ালো বেনন, দৌড়ে চলে এলো ক্যাম্পে। তারপর ঘোড়ার পিঠে স্যাডল বেঁধে ফেলল। তৈরি হয়ে গেল যাত্রার জন্য। মাঠের মাঝখানে এসে সামনের লোকটাকে দেখতে পেল। চওড়া একটা হ্যাট তার মাথায়। লোকটা ওকে দেখেনি। লেনি আর্থারও হতে পারে জানার পরও তাকে পার হয়ে যেতে দিল বেনন। প্রথমে গরু দেখবে ঠিক করেছে। বিরাট একপাল গরু। আজ রাতেই যদি চুরি করা হয়ে থাকে, তাহলে এখনও ব্যান্ড বদল করা হয়নি। এক পাশে সরে গেল বেনন। একটা গরুর কাছে গিয়ে ম্যাচের কাঠি জ্বালল। দু হাতে কাঠিটা আড়াল করে রেখেছে। ওটা নিভে যাবার আগে গরুর উরুতে দেখতে পেল ব্যান্ডটা 4 স্কোয়ার। তার মানে আর কোনো সন্দেহ নেই যে এগুলো চোরাই গরু। আরও সামনে ওগুলোকে এগোতে দেওয়ার কোনো মানে হয় না। গরুর পালের কাছ থেকে সরে গেল ও তার পরপরই একটা চিৎকার শুনতে পেল। বোল্ট, ম্যাচ জ্বাললে কেন? জানো না গাধা, এমন রাতে 1 মাইল দূর থেকেও আলো দেখা যাবে? ভুলে গিয়েছিলাম, নিচু গলায় স্বর পাল্টে জানালো বেনন। ভুলটা পছন্দ না হলে কচু গাছে গলায় ফাঁস দাও গে, যাও। কি? সামনের রাইডার ঘোড়ার মুখ ফেরালো। সম্মান করে কথা বলতে শেখনি না? ঝামেলা পছন্দ ব্রডারিকের সঙ্গে? বেশ। মুহূর্তের জন্য থেমে গেল লোকটা। তারপর বিস্মিত গলায় বলে উঠল, আরে তুমি তো বোল্ট নাও, তুমি তো। কাছে চলে এসেছে লোকটা। 6 গান বের করেই ওটার নল দিয়ে লোকটার মাথার পাশে প্রচণ্ড জোরে বাড়ি মারল বেনন। ঘোত করে উঠল রাইডার। তারপর পিছলে পড়ে গেল স্যাডল থেকে। উবু হয়ে লোকটার কলার ধরে টেনে তুলল বেনন। গরুর চলবার পথ থেকে সরিয়ে নিয়ে ফেলে দিল। নিজে জায়গা নিল দলের সামনে। কৌশলে গরুর পালকে নির্দিষ্ট দিক থেকে সরিয়ে নিতে শুরু করলো একটু একটু করে। প্রথমে গেল উত্তর দিকে, তারপর সামান্য সরে উত্তর পূবে। কাউবয়দের কাজ আগেও করেছে ও জানে। অন্তত 1 ঘন্টার আগে কোনো কাউবয় প্রশ্ন করতে আসবে না। এদিকে টেইলটা ভালো। একটা ঢালু রিজের দিকে গেছে। তারপর পরিত্যক্ত একটা আর্মি ক্যাম্প পাশ কাটিয়ে ঢুকে পড়েছে আবার মরুভূমিতে। এ পর্যন্ত যাওয়ার আগেই গরুর পালকে 4 স্কোয়ারের দিকে অনেকখানি নিয়ে যেতে পারবে বলে আশা করছে ও। বিপদের সম্ভাবনা সত্ত্বেও এখন বেননের মুখে লেগে আছে এক টুকরো হাসি। এগিয়ে নিয়ে চলেছে গরুর পাল। নিয়ে চলেছে যেদিকে চায়। মাঝে মাঝে একটু পিছাচ্ছে, তাগাদা দিচ্ছে গরুগুলোকে। 15 চোরাই গরু নিয়ে 6 মাইল চলে আসার পরে ঘোড়ার খুরের আওয়াজ পেল বেনন। পালের দুপাশ থেকে ছুটে আসছে 2টো ঘোড়া। এখন কথা বলার সময় নয়। 2জন লোক আসছে। তার মানেই ঝামেলা আছে কোনো। অজ্ঞান লোকটা হয়তো চেতনা ফিরে পেয়েছে। রাসলারদের জানিয়ে দিয়েছে কি ঘটেছে। ডানে বাঁক নিল ও গরুগুলোকে পরিচালিত করলো পাহাড়ি ঢাল ধরে। তারপর সরে এলো পালের একপাশে। ওগুলোকে পথ দেখাতে শুরু করলো। রাতের বেলা হঠাৎ দিক পরিবর্তনে কিছুটা অস্থির বোধ করছে গরুর পাল। একটু পরেই হালকা চালে দৌড়াতে শুরু করলো। বজ্রপাতের মতো খুরের আওয়াজ তুলে ছুটছে। নেমে যাচ্ছে পাহাড়ি ঢাল ধরে। সোজা চলেছে মরুভূমির দিকে। গুলি ছুঁড়ে ওগুলোকে ফেরানোর চেষ্টা করলো রাসলাররা। কাজ হলো না কোনো। পালের পেছনে চলে এলো বেনন। দেখলো একজন মাত্র রাসলার আছে পেছনে। টেক্সানদের মতো বিকট এক হাঁক ছাড়ল বেনন। পরপর 2টো গুলি করলো আকাশে। ছুটন্ত গরুগুলো এবার সত্যিই ভয় পেল। শুরু হয়ে গেল স্টাপিড।
বিস্মিত রাসলার গালি দিয়ে উঠল। দ্রুত ঘোড়া ছোটালো বেননের দিকে। অস্ত্রটা নিচু করে রেখে অপেক্ষায় থাকলো বেনন। রাইডার ড করতেই গুলি করলো। গুঙিয়ে উঠল লোকটা, তার দিকে এগোলো। লোকটা আহত হলেও জ্ঞান হারায়নি। ঘোড়া ঘুরিয়ে নিয়ে আরেক দিকে ছুটল সে। মুহূর্তের জন্য বেনন দেখতে পেল লোকটার ডান হাত রক্তে ভেসে যাচ্ছে। ছুটছে গরুর পাল। পরপর আরও কয়েকটা গুলি করলো বেনন আকাশে। অস্ত্র খালি করে ঘোড়ার মুখ ফিরিয়ে নিল ও দ্রুত হাতে অস্ত্র রিলোড করলো। এবার আড়াআড়ি এগোলো টিলার রাজ্যের দিকে। আপাতত আর কিছু করবার নেই। যে দুই রাইডার সামনের দিকে ছুটে যাচ্ছিল তারা গিরাট আর এক দোয়াশালা। অনেকক্ষণ তারা গরুর পাল অন্যদিকে সরে যাচ্ছে সেটা খেয়াল করেনি। তারপর অস্বস্তি বোধ করতে শুরু করলো দোআঁশলা। কিছুক্ষণ পরে গ্রাটের মনোযোগ আকর্ষণ করলো সে। কয়েক মিনিট খেয়াল করতে গ্রাট দেখলো প্যাহুর চূড়ো ওদের ঠিক দক্ষিণে। ব্র্যাডিকের দেখল পানায় খেপে গেল সে। ঘোড়া ছুটিয়ে সামনে বাড়ল। সঙ্গে এলো ব্রিড। তারপরে শুরু হলো গুলি। গরুগুলো স্টাফিট শুরু করলো। গরুর চোতে গা মিলিয়ে এগোতে হলো ওদের। থামা বা সরে যাওয়ার কোনো উপায় ছিল না। গরুগুলো মরুভূমিতে গিয়ে হাজির হওয়ার আগে পর্যন্ত দৌড় থামালো না। তারপর পুরো বালির কারণে গতি কমাতে বাধ্য হলো। মুক্তি মিলল তখন। রাগে কালো হয়ে গেছে গ্রাটের চেহারা। এদিক ওদিক কিছুক্ষণ ঘোড়া দাবড়ালো সে। লোক সংগ্রহের চেষ্টা করলো। ঠিক তখনই ফিরল ব্র্যাড্রিক আর বোল্ট। ব্র্যাড্রিকের মাথা থেকে রক্ত ঝরছে এখনও। কী ঘটেছে হড়বড় করে জানালো। লোকটা কে? খসখসে কর্কশ গলায় জিজ্ঞেস করলো গ্রাট। দেখতে পাইনি, বলল ব্র্যাড্রিক। তবে ঘোড়াটা ছিল অ্যাপালুসা। রক বেনন। প্রায় বিস্ফোরিত হলো বোল্ট। ওর ঘোড়ায় অ্যাপালুসা। রাগে দুঃখে বালির উপর হ্যাট চাপ্পড় দিল সে। লোকটাকে আমি খুন করব, অথবা খুন হয়ে যাবে ওর হাতে, শুকনো গলায় বলল গ্রাট। ঘটনা পছন্দ হচ্ছে না তার। ভোর হতে আর বড়জোর 1 ঘন্টা বাকি। সময় মতো মরুভূমি থেকে গরুর পাল বের করে নিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই এখন। রাউন্ড আপ করা যাবে না। ক্যালিফোর্নিয়ার সীমান্তে নিয়ে যাওয়ার কথা না ভাবাই ভালো। আর 1 ঘন্টার মধ্যেই 3F আর অন্যান্য রানসের রাইডাররা গরুর পাল খুঁজতে এসে হাজির হবে। অনিচ্ছা সত্ত্বেও সঙ্গীদের দিকে ফিরল সে। সরে যেতে হবে আমাদের, তিক্ত স্বরে বলল। চলে না গেলে প্রমাণসহ ধরা পড়তে হবে। এতগুলো গরু ছেড়ে দেব? ব্র্যাড্রিক নিজের কানকে বিশ্বাস করতে পারল না। পাগল হলে নাকি গ্রাট? হতাম। শান্ত থাকবার চেষ্টা করলো গ্রাট। যদি গরুগুলোকে এখন রাউন্ড আপ করবার চেষ্টা করতাম। যে কোনো সময় চলে আসবে সার্চ পার্টি। গলা বাঁচাতে হলে সরে পড়তে হবে। তুমি চাইলে ফাঁসিতে ঝুলতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি যাচ্ছি। আর্থার কি বলবে? ও কি বলবে তাতে আমার গলা বাঁচবে না। ঘোড়া ঘুরিয়ে নিল গ্রাট। বাঁচতে চাইলে চলে এসো। সিদ্ধান্ত নিতে দেরি হলো না। একসঙ্গে ছুটল রাসলারদের ঘোড়াগুলো। রাসলারদের পেছনের একটা রিজের মাথা থেকে লোকগুলোকে চলে যেতে দেখল বেনন। দূরত্ব অনেকখানি। তবু উইনচেস্টারটা স্কাবার্ড থেকে বের করে গুলি করলো একটা। লাগাতে পারবে না বুঝে ক্ষান্ত দিল। যথেষ্ট করেছে বলে মনে হচ্ছে ওর। জীবনে কখনো এত বড় চোরাই গরুর পাল দেখেনিও। সেটা চুরি ঠেকিয়ে দিয়েছে একা। এবার মরুভূমির শুষ্কতা ছেড়ে নিজেদের পরিচিত জমি আর পানির উৎসের দিকে আপনা আপনিই ফিরে যাবে গরুর পাল। বেশি দূরে যেতে হবে না ওগুলোকে। ব্র্যাড্রিকের মাথা ভীষণ ব্যথা করছে। রাগে ফুঁসছে সে। হঠাৎ করে ঘোড়ার গতি কমালো। গ্রাট, রকবেনন পেছনে কোথাও আছে, আমি যাচ্ছি। ওকে খতম করে তবে ফিরব। বোকামি করো না, রাগী গলায় সাবধান করলো গ্রাট। তুমি কিছু টের পাওয়ার আগেই বেড়ার উপর তোমার চামড়া ছিলে টাঙিয়ে দিতে পারবে ওই চতুর নেকড়ে। অত না। রাগে ফ্যাকাশে দেখাচ্ছে ব্র্যাড্রিককে। লোকটার চেহারা দেখতে পেয়ে হঠাৎ
করে সিদ্ধান্ত পাল্টালো গ্রাট। যাও তাহলে, কিন্তু সাবধান, তাড়াহুড়ো করতে যেও না। যাক না, ক্ষতি কি? রক বেননকে শেষ করতেই হবে। বেনন বেঁচে থাকলে ওদের মস্ত অসুবিধে। ব্যাড্রিক রাগে উন্মাদ হয়ে আছে, হয়তো সফল হলেও হতে পারে।